আসসালামু আলাইকুম দর্শক। সমসাময়িক বাংলাদেশের নানা বিষয় নিয়ে আলোচনায় আমাদের সঙ্গে আছেন। নমস্কার, আমি তরুণ ঘোষ। টাইটেলে আমি যা দিয়েছি, বেগানি শাদি মে আবদাল্লাহ দিবানা, এটা একবার ভিডিওর মাঝখানে আমি বলেছিলাম, আজকে টাইটেলে দিলাম। এর অর্থ হয়তো আপনারা এখনই বুঝতে পারছেন না, পরে আমি ব্যাখ্যা করব যে কেন আমি এই টাইটেলটা দিলাম। এখন বেগানি শাদি কাদের হচ্ছে, সেটা হচ্ছে আন্তর্জাতিক সমস্ত সংগঠন, দেশ, যেমন চীন আছে, ভারত আছে, রাশিয়া আছে, আমেরিকা আছে, এর মধ্যে ইউরোপিয়ান কিছু দেশ রয়েছে যারা এই স্বাদীর মধ্যে আছে, যাদের মধ্যে স্বাদী হচ্ছে। এক হচ্ছে ভারত, চীন, রাশিয়া, আমেরিকা, আর বাকি হচ্ছে সমস্ত ইউরোপিয়ান কান্ট্রি। সবটাই কিন্তু বাংলাদেশকে ঘিরে এবং শেখ হাসিনাকে ঘিরে। এখন আপনাদের মনে থাকতে পারে যে ডক্টর ইউনূস যখন এখানে এসেছিলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে 10 মিনিটের একটা সাক্ষাৎ হয়েছিল। তার প্রথম দাবি ছিল শেখ হাসিনার প্রত্যর্পণ। তখন মোদিজি বলেছিলেন ওইটা বাদ দিয়ে আপনি বাকিটুকু বলুন। তো বাকিটুকু বলাটা কেউ ছিল না, 10 মিনিটের মধ্যে মিটিং খতম। উনি বেরিয়ে চলে গেলেন হাত টাত মিলিয়ে। তারপরে পিছনে লাগলেন খলিলুর রহমান। তিনি বারবার আবেদন নিবেদন করলেন। তারপর প্রথমে ডসিয়ার পাঠানো, তারপর হচ্ছে গিয়ে আপনার চিঠির পর চিঠি, কি না শেখ হাসিনাকে প্রত্যর্পণ চাই। ভারত বরাবরই বলে দিয়েছিল যে শেখ হাসিনাকে, মানে পক্ষান্তরে বলেছিল, সরাসরি বলেন আমরা ভেবে দেখছি, আমরা খতিয়ে দেখছি। ভারত সরাসরি কখনো বলে না, এই সমস্ত বলে কিন্তু কাটিয়ে দিচ্ছিল। তো তখন এটা ছিল জনগণকে খুশি করার জন্য, ভেতরে কিন্তু দম নেই। আচ্ছা, শেখ হাসিনার কাফন দাফন হয়ে গিয়েছে, তার দিল্লিতে কাফন দাফন হয়ে গিয়েছে, আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে গিয়েছে, এই সমস্ত বলার পর যখন শেখ হাসিনা যখন বললেন যে আমি মাথা উঁচু করে দেশে ফিরব এবং কনফার্ম ডেট বললেন যে এই বছরের ডিসেম্বরের মধ্যেই ফিরব, তখন সব অন্তরাত্মা কেঁপে গেল। কেঁপে গিয়ে হলো আমাদের তো ভক্তিবাদী সব শেষ হয়ে গেল। এখন যাকে আমরা প্রত্যর্পণ চাইছি তিনি নিজেই প্রত্যাবর্তন করছেন, তাহলে এখন কি করা যায়? আমি বলেছিলাম না একবার, বহু আগে, আপনাদের স্মরণে থাকবে কি থাকবে না আমি জানি না, যে অনুপস্থিত শেখ হাসিনা উপস্থিত শেখ হাসিনার থেকে অনেক বেশি ভয়ঙ্কর। তিনি এখানে বসে কি গুটি চালছেন, কি করছেন, সেগুলো তিনি সব জানেন। তিনি তো বসে নেই, তিনি নিজে বলেছেন আমি এতগুলো দেশ চালিয়েছি, এই এত বছর দেশ চালিয়েছি, এত দেশের সঙ্গে আমি আমার সুসম্পর্ক রেখে চলেছি। তো সে এখানে চলে এসছেন, তারপরে মোদিজির এরকম বিশ্ব ভ্রমণ এবং আমেরিকা নরম হয়ে যাওয়া অবস্থা। আমেরিকা চাইলে কিন্তু একেবারে পায়ে পড়ে যাবে, এরকম অবস্থা। একমাত্র সফট কর্নার হচ্ছে গিয়ে বাংলাদেশ। এখন যখন সারা বিশ্ব শেখ হাসিনার পক্ষে এবং ভারত যখন শেখ হাসিনার পক্ষে, তার ফিরে যাওয়ার পক্ষে, একটা কথা আমরা বলেছিলাম, আমি বলেছিলাম যে ভারতের অভ্যন্তরে একটা আলোচনা হয়েছে, এখানে তো সর্বদলীয় মিটিং ডাকার দরকার নেই, তার থাকার ব্যাপারে সর্বদলীয় মিটিং ডাকার ব্যাপার ছিল। তার দেশ, তিনি ফিরে যেতে চান, তাহলে আমাদের সর্বদল মিটিং করার তো কোনো দরকার নেই। এই যে রয়টার্স যে রিপোর্টটা বার করলো, রয়টার্স কিন্তু আমাদের প্রতিনিধিকেও ফোন করেছিলেন
বিদেশ দপ্তরের প্রতিনিধিকে। তারা বলেছে ভারতের পক্ষ থেকে এই ব্যাপারে কোনো প্রতিক্রিয়া জানানো হবে না, কোনো দপ্তর থেকেই কোনোভাবেই প্রতিক্রিয়া জানানো হবে না। ফলে রয়টার্স বুঝে গিয়েছে যে এখানে ধরে লাভ নেই। এবার তিনি বাংলাদেশ কর্তৃপক্ষকে ধরলেন। রয়টার্সের 7 দিনের প্রচেষ্টা এই কপিটা নিয়ে, যে 7 দিন ধরে তারা বিভিন্ন ব্যক্তিকে ফোন করেছেন, ফোন করে বোঝার চেষ্টা করেছেন যে শেখ হাসিনা ফিরলে পরে তাদের কি বক্তব্য, কিন্তু কেউ কোনো কথা বলেননি। কথা বলেননি একটাই কারণে, কারণ ভয় ত্রাস গ্রাস করছে আস্তে আস্তে। আর এই যে ডিসেম্বর বলছেন না উনি, ডিসেম্বরটা উনি মাথায় ঢুকিয়ে দিচ্ছেন। তার মধ্যে দেখবেন এই ডিসেম্বর করে সবাই যখন প্রস্তুত হবে, তার মধ্যে ছপ করে একদিন ঢুকে পড়বে। মিলিয়ে নেবেন আমার কথা। তো তখন এই বাহাদুররা যাবে কোথায়? আপনারা যদি ইউটিউব সার্চ করেন যে বেগানি শাদি মে আব্দুল্লাহ দিওয়ানা সং, একবার সার্চ করে দেখুন, বেগানি শাদি মে আব্দুল্লাহ দিওয়ানা সং বলে লিখুন। লিখলে যে গানটা আপনারা পাবেন, সেই গানটাতে পরিস্থিতি পুরো ব্যাখ্যা হয়ে গিয়েছে, যে কেন আমি এটা বললাম। এটা আপনারা খুঁজে বার করুন, না পারলে আমায় লিখবেন, তখন আমি আপনাদের বলে দেবো যে বেগানি শাদি মে আব্দুল্লাহ দিওয়ানা আমি কেন বললাম। তো এখন শেখ হাসিনা তো পুরোপুরি তৈরি হয়ে গিয়েছেন। বিদেশের সমস্ত শক্তিগুলোর সঙ্গে তার টেলিফোনিক কনভারসেশন হয়েছে, এবং উনি আমার অনুরোধ মেনে একবার আমাকে টেলিফোন করতে বলেছিলেন ইন্টারভিউয়ের জন্য, কিন্তু আমি আর সময় পাইনি যে তার টেলিফোনটা আমি করব, মানে তাকে টেলিফোন করে তার ফোনটা আমি রেকর্ড করব। কারণ আমি যখন করি তার টেলিফোন তখন ব্যস্ত থাকে, তারপর আমিও ভুলে যাই, সেটা করতে গিয়ে আর হয়নি। এই বেগানি শাদি মে আব্দুল্লাহ দিওয়ানারা যে এতক্ষণ নেচে বেড়ালো, ফলটা কি হলো? ফলটা হলো অশ্বডিম্ব। এখন আমি অনেকদিন আগে আবার একটা ভিডিওতে বলেছিলাম, হ্যাঁ বললেও মুশকিল, না বললেও মুশকিল। এখন ফাটা বাঁশে আটকে গিয়েছে বিএনপি সরকার এবং তারেক রহমান, মুখ দিয়ে রা বেরোচ্ছে না। আরে সংসদে দাঁড়িয়ে যখন বলছে কাফন দাফন হয়ে গিয়েছে, তাহলে বলতেই পারে আমরা দেশে ফেরাবো না, বলতে তো পারে আমরা দেশে ফেরাবো না। আসলে তারা জানে শেখ হাসিনা যেদিন দেশে ফিরবেন, সেদিন না সেনাবাহিনী কাজ করতে পারবে, না পুলিশ, না এই চ্যাংড়াগুলোর দল। ও তো ক্রমশ মার খেয়ে এখন তো ভীতু হয়ে গেছে। সাধারণ মানুষ তারা যা পাগলের মতো ছুটবেন এয়ারপোর্টের দিকে, বা যদি খবর পান কোনো স্থলপথের দিক দিয়ে ঢুকছেন, তারপরে সেখানে দেখবেন তার বাড়ি ফিরতে ফিরতে 12 ঘন্টা লেগে যাবে। সেটা কিন্তু হতে যাচ্ছে, আপনার মানুষ চোখে দেখতে পাবেন। এই যে দীর্ঘ 2 বছর ধরে আমি কথা বলে যাচ্ছি, অনেক আমাকে নেগেটিভ মন্তব্য শুনতে হয়েছে, আমি কিন্তু তাও থামিনি, কারণ আমি জানতাম সত্যিটা, যে এটাই একদিন হবে, ভারতবর্ষ এটাই করবে। এখন আমাদের এখানে 185 কিলোমিটার আর বাকি আছে বেড়া লাগাতে। সেটা সরকার বলছে, বিএসএফ বলছে যে এখন চূড়ান্ত পদ্ধতিতে কাজ চলছে, আর হয়তো বড়জোর 15 দিন থেকে 1 মাস লাগবে। আর যে সমস্ত অঞ্চলে আপনার মানে হয়নি, বেড়া লাগানো হয়নি, যেমন বন, তারপর নদী, জলাশয়, ডোবা, এই সমস্ত অঞ্চলে বিশেষ ব্যবস্থা করা হবে। সেটা একটা ভিডিও বার্তা দিয়েছেন আমাদের এই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ফলে পুরোটা যখন ম্যানেজ হয়ে যাবে, তারপরে দেখবেন যে কোনো একদিন
হঠাৎ করে 10 ঘন্টা 12 ঘন্টা আগে তিনি নেতাদের জানিয়ে দেবেন যে আমি ফিরছি। সেদিন দেখবেন দলে দলে মানুষ ঢাকার বুকে নেমে পড়েছে। এই সত্যটা এরা জানে বলে এরা শেখ হাসিনাকে ফেরানোর জন্য কোনো রকম কথাবার্তা বলছে না। এই যে 7 দিন ধরে ওরা লেগেছিল রয়টার্স একটা মন্তব্য পাওয়ার জন্য, কপি ধরে রেখে দিয়েছিল, কপি 2 তারিখে তৈরি হয়ে গেছিল, সেই কপিটা 7 দিন বাদে ছাড়া হলো, কারণ কোনো মন্তব্য পাওয়া যায়নি। শেষে তারা লিখে দিয়েছে কেউ কোনো মন্তব্য করতে চায়নি। এতে কি বোঝা যাচ্ছে? তারেক রহমান এবং তার সরকার ভয়ে কাঁপছে। ইউনূস তো আর দেশে ফিরবে না, নিশ্চিত থাকুন দেশে ফিরবে না। আর ভারত সরকার একেবারে শেখ হাসিনার পেছনে পুরো শক্তভাবে দাঁড়িয়ে আছে, এবং একই সময়ে চীন এবং রাশিয়া দুটোই শেখ হাসিনার পক্ষে। কারণ আপনাদের মনে থাকতে পারে, যখন শেখ হাসিনার দলকে নিষিদ্ধ করা হলো তখন কিন্তু চীন কিন্তু একটা কথা গ্লোবাল টাইমসে বলেছিল, যে কোনো দলকে নিশ্চিহ্ন করে মানে নিষিদ্ধ করে রাজনৈতিক চলতে পারে না। আর নিজের দেশে কি হচ্ছে না হচ্ছে সেটা পরের কথা, কিন্তু বাকতাল্লা করার সময় কিন্তু বাকতাল্লা দিয়ে দিয়েছে। অর্থাৎ আমি হাসিনার পক্ষে, হাসিনার বিরুদ্ধে, আওয়ামী লীগের বিরুদ্ধে যে অ্যাকশনটা নেওয়া হয়েছে তা আমি তার বিরোধিতা করছি। ফলে চীন যে আপনাদের এসে সাহায্য করবে ভুলে যান, কারণ চীন চায় না ভারতকে ছড়াতে। রাশিয়া তার সঙ্গে আছে, সে খুব বুদ্ধিমান, অত্যন্ত চালাক, সে আড়ালে খেলে, সে কখনো সামনে আসবে না, এগিয়ে এসে আপনাকে সাহায্য করবে না। আর পাকিস্তান, তার তো অবস্থা খুবই খারাপ। একবার সার্চ করে দেখবেন, পাকিস্তান নিউজ সার্চ করলেই বুঝতে পেরে যাবেন যে পাকিস্তানের কি অবস্থা, সোশ্যাল মিডিয়াগুলো কি বলছে। গভর্নমেন্ট কি বলছে সেটা বড় কথা না, সোশ্যাল মিডিয়া কি বলছে আপনারা সবাই লক্ষ্য রাখুন। এবং আমার কথা যে অক্ষরে অক্ষরে মানে বলতে চলেছে, সেটা কিছুদিনের মধ্যেই আপনারা বুঝতে পারবেন। এমন একটা সময়ে যখন আসলে নির্বাচিত সরকার, বিএনপি সরকার জানে তাদের কোনো স্থিতিশীলতা নাই, কারণ একদিকে তারেক রহমান শক্তিশালী অনেকগুলো পক্ষকে খেপিয়ে তুলেছেন, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি তার উপর সন্তুষ্ট নয়, আর শেখ হাসিনা ঘোষণা দিচ্ছেন তিনি দেশে ফিরে আসবেন। তিনি দেশে ফিরে এলে তারেক রহমান জানেন যে জনস্রোত তৈরি হবে, যে সমর্থনের জোয়ার তৈরি হবে, তাতে তার এই ভাগাভাগি সাজানো নির্বাচনের সরকারটা একরকমের ভেসে যেতে পারে। বাংলাদেশে কোটি কোটি নেতা কর্মী সমর্থকের দল, বাংলাদেশের প্রাচীনতম রাজনৈতিক দল আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ রাখার পর এবং এই দলটির নেতা কর্মী সমর্থকদের ওপর ঢালাও মামলা দেওয়ার পর, গ্রেফতার চালাবার পর, এখন যখন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়ে বলে ফেলেছেন যে তিনি ডিসেম্বরের মধ্যে দেশে ফিরছেন এবং ফিরে প্রয়োজনে তিনি আত্মসমর্পণ করবেন আদালতে এবং মৃত্যুদণ্ডের রায় মাথায় নিয়েই তিনি ফিরবেন, তখন এ বিষয়ে একরকমের নিশ্চিত থাকা যায় যে অন্তত এই ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশের রাজনীতিতে স্থিতিশীলতার কোনো আশা নাই। মানে একদিকে যেমন কোটি কোটি ব্যক্তিকে আপনি রাজনীতির বাইরে, রাজনৈতিক অধিকারের বাইরে, নির্বাচনের বাইরে রেখে এবং এদের সকলের বিচার করে ফেলা দরকার, এমন একটা প্রতিশোধমূলক রাজনৈতিক বয়ান হাজির করে দেশে শান্তি স্থিতিশীলতা আনতে পারেন না। তেমনি দলটা যেহেতু উবে যায় নাই, উধাও হয়ে যায় নাই, এমনকি এদের প্রধান নেত্রী শেখ হাসিনা, যার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় ঘোষিত হয়েছে, তিনিও যেহেতু দেশে ফিরতে এখন পিছপা হচ্ছেন না, বরং দেশে ফিরবেন ঘোষণা দিয়ে ফেলছেন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে। এবং আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে তিনি কিভাবে এরকম আনফেজড আছেন, অবিচল আছেন, কেন তিনি মৃত্যুকে ভয় করেন না, এসব শিরোনাম হচ্ছে। কিন্তু কেউ লিখছে না যে এই যে শেখ হাসিনা তিনি দেশে ফেরার কথা ভাবছেন কিভাবে, সাহস করছেন কেন, তার তো দেশে ফেরার কোনো অধিকার নাই। এতে স্পষ্ট যে
এই রাজনৈতিক বিভাজনের বিষয়টা আন্তর্জাতিক মহলেও পরিষ্কার, এবং পরিষ্কার যে শেখ হাসিনাকে রাজনৈতিকভাবে দেশের বাইরে রাখতেই এ ধরনের বিচার কাজ পরিচালিত হয়েছে, এবং রাজনৈতিকভাবে মোকাবেলা করতেই শেখ হাসিনা দেশে ফিরে আসবেন। এমন একটা পরিস্থিতিতে এই যে কি ঘটে যাবে, কি ঘটে যাবে, কি জানি হয়ে যেতে পারে, কি হতে যাচ্ছে, এই নিয়ে শঙ্কা আগামী কয়েক মাসে যে অন্তত কাটবে না সেটা নিশ্চিত। তিনি চান আওয়ামী লীগকে রাজনীতির অধিকার দেওয়া হোক, তার না হয় বিচার হয়ে গেছে, কিন্তু আওয়ামী লীগের ব্যক্তিবর্গকে সকল নির্বাচনে অংশ নিতে দেওয়া হোক এবং সাধারণ মানুষ সিদ্ধান্ত নিতে পারুক যে তারা আওয়ামী লীগকে চায় কি চায় না। এসব ঝুঁকি নিতে যেহেতু শেখ হাসিনার বিরোধী রাজনৈতিক পক্ষ রাজি নয়, কাজেই একটা স্থিতিশীলতা, শান্তি, শান্ত পরিবেশ খুব শিগগিরই বাংলাদেশে আসা সম্ভব নয়। একটা বড় কোনো বিস্ফোরণের অপেক্ষায় বাংলাদেশ আসলে প্রতিদিন দিন গুনছে। শেখ হাসিনা দেশে ফিরলে কোটি মানুষের সমাবেশ হয়ে যাবে, লাখ লাখ মানুষের সমাবেশ হয়ে যাবে, সেসব বলে যেমন আওয়ামী লীগের নেতৃত্ব, নেতাকর্মী, সমর্থকেরা একরকমের একটা জনবিস্ফোরণের কথা বলছেন, সে ভবিষ্যৎবাণী করছেন তাদের প্রত্যাশা থেকে। অন্যদিকে শেখ হাসিনা ফেরবার আগে আসলে কি ঘটে যাবে, যে কারণে শেখ হাসিনা ফিরতে পারবেন, তা নিয়েও কিন্তু নানা রকম বিশ্লেষণ আছে। এমন পরিস্থিতিতেই কিন্তু মানে একটা অন্য পক্ষ সবসময় এক রকমের অস্ত্রে শান দিতে থাকে, মানে এক রকমের গুছিয়ে রাখে যে এই ফাঁকেই ঢুকে পড়া যায় কিনা, ক্ষমতায় বসে পড়া যায় কিনা। শেখ হাসিনা বারবার বলতেন পঞ্চদশ সংশোধনী যে তারা এনেছিলেন সংবিধানে 2011 সালের জুন মাসে, যে সংশোধনীটা মাত্র বাতিল হলো, এমনকি আপিল বিভাগের রায়েও সেই সংশোধনীর মাধ্যমে আওয়ামী লীগ সরকার অবৈধভাবে ক্ষমতা দখলের সকল পথ বন্ধ করেছিল এবং ওই যে সংবিধান স্থগিত রাখা এসবের সকল পথ বন্ধ করেছিল। শেখ হাসিনা বারবার বলতেন, বিশেষ করে ওই যে 1/11 সরকারের অভিজ্ঞতার পর 2008-এ নির্বাচিত হয়ে ক্ষমতায় আসবার পর সেই সংসদেই কিন্তু এই পঞ্চদশ সংশোধনী পাশ করা হয়েছিল, এবং তখন আওয়ামী লীগ সরকারের কথা ছিল এই যে 1/11 সরকারটা যেভাবে গঠিত হলো, পেছনে সেনাবাহিনী, সামনে সুশীল সমাজের প্রতিনিধিরা, এ ধরনের ব্যবস্থা বাংলাদেশের গণতান্ত্রিক প্রেক্ষাপটে চিরতরে বন্ধ করা দরকার। ওই যে সেনানিবাস থেকে যখন তখন বেরিয়ে এসে সালাম দিয়ে দেশের দায়িত্ব নিয়ে ফেলা, এই সংস্কৃতি থেকে যেমন বেরিয়ে আসা দরকার। শেখ হাসিনা বারবার চিহ্নিত করতেন বাংলাদেশের সুশীল সমাজকেও, যারা 1/11 সময় মুখোশ খুলে বেরিয়ে এসেছিলেন এবং তারা রীতিমতো ক্ষমতা দখল করে বসেছিলেন এবং -2 ফর্মুলা, 2 নেত্রীকে চলে যেতে হবে, এসব কলাম লেখা শুরু করেছিলেন। প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, প্রথম আলো ডেইলি স্টারের নেতৃত্বে আর্মি পেছনে রেখে সুশীল সমাজের প্রতিনিধিদের সামনে বসিয়ে বাংলাদেশের সাধারণ স্বাভাবিক রাজনৈতিক প্রক্রিয়া চিরতরে বন্ধ করে দিয়ে একটা অনির্বাচিত অবৈধ সরকারের দীর্ঘমেয়াদে ক্ষমতায় থাকার যে নীল নকশা বাস্তবায়ন শুরু হয়েছিল, শেখ হাসিনা বলতেন যে এটা চিরতরে বন্ধ হওয়া দরকার। ইউনূস তো সে সময় 1/11 সরকার বসলো, এর কয়েক সপ্তাহের মধ্যে, 1 মাসেরও কম সময়, সেই জানুয়ারি মাসেই দেশে ফিরে এলেন এবং এসে ঘোষণা দিলেন যে তিনি রাজনৈতিক দল গঠন করবেন। জরুরি অবস্থার মধ্যে সবার রাজনৈতিক কার্যক্রম বন্ধ, শুধু ইউনূসকে রাজনৈতিক কার্যক্রম পরিচালনার সুযোগ দেওয়া হলো। তবুও তিনি মাস 3 চেষ্টা করেও সাধারণ মানুষের সাড়া না পেয়ে তারপর সরে যেতে বাধ্য হয়েছিলেন রাজনীতি থেকে। শেখ হাসিনা বলতেন যে ওই যে বাংলাদেশের সুশীল সমাজের প্রতিনিধিরা যারা ভোটে দাঁড়ালে 5টা ভোটও পাবেন না, তাদের এই যে ক্ষমতায় যাওয়ার অভিলাষ, এটা বন্ধ করা দরকার। এগুলো বন্ধ করতেই পঞ্চদশ সংশোধনী আনা হয়েছিল। পঞ্চদশ সংশোধনী বাতিলের মাধ্যমে উচ্চ আদালত বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আবার ফিরিয়ে এনেছে। সেটা বারবার আলোচিত হচ্ছে, শিরোনাম হচ্ছে বটে, কিন্তু অত্যন্ত উল্লেখযোগ্য বিষয় হচ্ছে এমন একটা সময়ে যখন আসলে নির্বাচিত সরকার, বিএনপি সরকার জানে তাদের কোনো স্থিতিশীলতা নাই, কারণ একদিকে তারেক রহমান শক্তিশালী অনেকগুলো পক্ষকে খেপিয়ে তুলেছেন, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি তার উপর সন্তুষ্ট নয়, আর শেখ হাসিনা ঘোষণা দিচ্ছেন তিনি দেশে ফিরে আসবেন। তিনি দেশে ফিরে এলে তারেক রহমান জানেন যে জনস্রোত তৈরি হবে, যে সমর্থনের জোয়ার তৈরি হবে, তাতে তার এই ভাগাভাগি সাজানো নির্বাচনের সরকারটা একরকমের ভেসে যেতে পারে।
এই পরিস্থিতিতে তারেক রহমান এটাও জানেন শেষ পর্যন্ত আন্তর্জাতিক পক্ষগুলোর সঙ্গে তাকে যারা সমর্থন দিয়েছিলেন, সেই সেনাবাহিনী যাকে সমর্থন এখন দেবেন তিনি ক্ষমতায় টিকে থাকবেন। আরব বসন্তের কথা মনে করেন, 2011 সালের পর একের পর এক দীর্ঘ শাসনের অবসান ঘটল আরব দেশগুলোতে। তিউনিসিয়া, মিশর এবং লিবিয়া, সিরিয়া, ইয়েমেন এসব দেশে আরও সংঘাত প্রবল হলো যে দীর্ঘ শাসন, স্বৈর শাসকদের, ক্ষমতাধর শাসকদের, একনায়কদের শাসনের অবসান ঘটাতে হবে। কিন্তু এর পরপরই নির্বাচন হলো বা যেসব পট পরিবর্তন ঘটলো তার পরিপ্রেক্ষিতে দেখা গেল সেনাবাহিনী এক এক দেশে এক এক রকম ভূমিকা নিল, এবং সেনাবাহিনী যে ভূমিকা পালন করতে চায় সে ভূমিকাটাই আসলে আন্দোলনের এবং গণতন্ত্রের প্রকৃতি নির্ধারণ করলো। মিশরে আবদেল ফাতাহ আল সিসির মতো একজন কঠোর সামরিক শাসককে বসিয়ে আবারও দশকের বেশি ধরে সরকার পরিচালনা যেমন চলছে, তেমনি তার মাধ্যমে মুসলিম ব্রাদারহুড সহ ইসলামী চরমপন্থী গোষ্ঠীগুলোকে ঠেকানো গেল। তিউনিসিয়ায় সামরিক বাহিনী পেছন থেকে বারবার গণতান্ত্রিক ধারা সুসংহত করতে নানা রকম গণতান্ত্রিক উত্তরণের পথ পরিচালনায় প্রধান ভূমিকা পালন করতে থাকলো। লিবিয়া, সিরিয়া, ইয়েমেনে সামরিক বাহিনী সংঘাতকে আরো প্রবল করে তুলল। কাজেই আরব বসন্তের কথাও যদি মাথায় রাখি, মানে আন্দোলন কোন ধারায় যাবে, মানে 2024-এর জুলাই আগস্টের আন্দোলনটাও সফল হবে কি হবে না, সেটা কিন্তু ওয়াকারুজ্জামানের বাহিনী শেখ হাসিনার নির্দেশনা মোতাবেক সেনাবাহিনীর দায়িত্ব পালন করবে, মানে সরকারকে রক্ষায়, জানমালের নিরাপত্তা রক্ষায় কাজ করবে, নাকি আসলে আন্দোলনের পথে পরিচালিত হবে, আন্দোলনকারী পক্ষের পক্ষ নেবে। সেই সিদ্ধান্তে যখন ওয়াকারুজ্জামানের বাহিনী আন্দোলনকারীদের পক্ষে গেছেন তখনই কিন্তু শেখ হাসিনা সরকারের পতন হয়েছে। কাজেই তারেক রহমান জানেন যে শেখ হাসিনা যে হুঙ্কার ছাড়ছেন যে তিনি দেশে ফিরবেন, একদিকে সেটা যেমন আন্তর্জাতিক পক্ষগুলোর সমর্থনে ঘটতেই হবে, তার পেছনে আন্তর্জাতিক পক্ষগুলো না থাকলে শেখ হাসিনার এমন ঘোষণার প্রতিক্রিয়াই হতো ভিন্ন, তেমনি তারেক রহমানও জানেন যে এই সময়টায় সেনাবাহিনীর ভেতরে একটা আলাদা উত্তেজনা, আলাদা আলোড়ন সৃষ্টি হতে পারে নানা কারণে। একদিকে শেখ হাসিনাকে সমর্থন দিয়ে দেশে ফিরিয়ে আনবেন এই ওয়াকারুজ্জামান বাহিনী, সেটাকে বিশ্বাস করবার কারণ আছে কিনা। অন্যদিকে এই যে পঞ্চদশ সংশোধনী বাতিল হয়ে গেল, এর ফলে মার্শাল ল জারি করে সেনাবাহিনীর ক্ষমতা দখলের যে পথ প্রশস্ত হলো, তাতে সেনাবাহিনীর পক্ষে ক্ষমতা গ্রহণ করা সম্ভব। এবং অনেকেই বলছেন সেরকম একটা পরিস্থিতিতে সকলেরই 1/11 সরকার দায়িত্ব নেওয়ার পরেও যেটা হয়েছিল যে একটা সীমিত পরিসরে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার অনুমোদন দেওয়া হয়েছিল, ঘরোয়া রাজনীতির অনুমোদন ছিল, জরুরি অবস্থা জারি হয়েছিল, এবং সে পরিস্থিতিতে শেখ হাসিনা যেমন দেশে ফিরে আসতে পারবেন এবং আদালতে যাবেন, এবং আদালতের পরিস্থিতিও তখন বদলে যাবে, কারণ সেটা তখন সরাসরিভাবে জামায়াতে ইসলামী বিএনপির নিয়ন্ত্রণে আর থাকবে না। শেখ হাসিনা সহ আওয়ামী লীগও তখন যেমন সীমিত পরিসরে রাজনীতি করতে পারবে, তেমনি তারেক রহমান, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি সহ দলগুলো সীমিত পরিসরে একরকমের আবদ্ধ হয়ে পড়বে। সে অবস্থায় তারেক রহমানের জন্য দেশে থাকা নিরাপদ হবে কিনা, যেই তারেক রহমান সেনাবাহিনীকেই মুচলেকা দিয়ে তারপর দেশ ছেড়েছিলেন কখনো রাজনীতিতে ফিরে না আসার, এবং তাদেরই গ্রিন সিগন্যালে দেশে এসে ক্ষমতা গ্রহণ করেছিলেন, চরমপন্থী গোষ্ঠীকে ঠেকিয়ে একটা রাজনৈতিক পরিসর তৈরির প্রতিশ্রুতি দিয়ে, ঠিক তেমনি ভাবে জাতীয় নাগরিক পার্টির মতো দলগুলো যেগুলো ওয়াকার না হাসনাত স্লোগান তুলেছে, তাদের কি পরিণতি হবে, যারা ব্যাপক পরিমাণ মববাজি করেছে, বিশৃঙ্খলা করেছে, এখনো করছে, তাদের কি পরিণতি হবে, সেসব নিয়েও প্রশ্ন আছে। আবার বাংলাদেশের সেনাবাহিনীর ভেতরে এই যে সম্প্রতি ওয়াকারুজ্জামান সহ সশস্ত্র বাহিনীর 3 বাহিনীতেই এই যে সম্প্রতি 1.5 শতাধিক কর্মকর্তাকে পুরনো তারিখ থেকে প্রমোশন দেওয়া হলো, ডাবল প্রমোশন দেওয়া হলো গোলাম আজম পুত্রকে কিংবা কর্নেল হাসিনুর রহমানকে, এবং বিভিন্ন সময়ে জঙ্গিবাদের সঙ্গে জড়িত সন্দেহে বিচারের মুখোমুখি হওয়া, পুলিশের অভিযানে নিহত হওয়া এমন সব ব্যক্তিবর্গকে যে পুরস্কৃত করা হলো সেনাবাহিনীর ভেতরে, অনেকেই বলছেন
সেটাও সেনাবাহিনীর ভেতরে একটা বড় ধরনের পালাবদল ঘটে যাওয়ার ইঙ্গিত বটে। তাহলে বাংলাদেশের সেনাবাহিনীর কোন পক্ষ এ সময়ে চাঙা হয়ে উঠে কি ঘটিয়ে ফেলবেন সে বিষয়ে নানা তরফে নানা রকম খবর আছে। দেশের ভেতরে সিভিলিয়ান পরিসরে যেমন রাজনৈতিক পরিসরে স্থিতিশীলতা নাই, সেনাবাহিনীর ভেতরেও 2024-এর আগস্টের পর থেকে স্থিতিশীল একটা পরিস্থিতির কোনো লক্ষণ নাই। এ অবস্থায় কোন পক্ষ চাঙা হয়ে ওঠে, কোন পক্ষ মার্শাল ল জারি করতে এগিয়ে আসে, আর কোন পক্ষ কখন একটা বিপ্লব ঘটিয়ে ফেলতে চায়, বিশেষ করে পঞ্চদশ সংশোধনী বাতিল হওয়ার মাধ্যমে যখন অবৈধভাবে ক্ষমতা দখলের শাস্তি আর মৃত্যুদণ্ড রইল না, আর কোন পক্ষই বা কাকে সামনে রেখে পেছনে কার সমর্থন নিয়ে সামনে এগিয়ে আসে সেটা বলা মুশকিল।